প্রথম দিনের সাক্ষ্যে সন্তান হত্যার ন্যায় বিচার চাইলেন শিশু রামিসার বাবা মা। ইজলাসের বাইরে আসামির কথা বলা বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ আদালতের। ঢাকা ভাঙা হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ নিহত 5। 4 জন পরিবারের আর ড্রাইভার 1 জন, 5 জন মারা গেছে। লাশের যে অবস্থা তা আমার জীবনে এরকম কখনো দেখিনি, এত মর্মান্তিক অবস্থা। অর্থায়নের দুশ্চিন্তা নিয়েই 9,38,000 কোটি টাকার বাজেট তৈরির প্রস্তুতি প্রায় চূড়ান্ত। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে চায় সরকার। আমরা সবসময় বলেছি যে অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থাৎ অর্থনীতিতে সবার অংশগ্রহণ। প্রবৃদ্ধি বাড়াতে সম্ভব হবে না, কারণ সাপ্লাই সাইডের প্রবলেমগুলো তো সংস্কার ছাড়া ঠিক হচ্ছে না। চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনকারীদের মানববন্ধন, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। জঙ্গল সালিমপুরে এখনো সক্রিয় 2 সন্ত্রাসী গ্রুপ, প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা না দিলেও ধরে নিয়ে নির্যাতন চালানো হয় গোপন টর্চার সেলে। একটা ঘর তুলতে গেলে 3,000 টাকা 4,000 টাকা চাঁদা নিতে আছে। আপনারা যদি টাকা না দেন তাহলে ঘরের কাজ করতে দিব না, ঘর আমরা নিয়ে ফেলবো, আমরা বিক্রি করে ফেলবো, অনেক কিছু বলতেছে। লেবাননে তেল আবিবের হামলার জেরে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা। নেতানিয়াহুকে ফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গালাগাল। 2 দশক ধরে বিশ্বকাপ মঞ্চ কাঁপানো কয়েকজন মহাতারকার বিদায় হতে পারে এবারই। তালিকায় আছেন মেসি, রোনালদো, নেইমার। দর্শক দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার। ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দিয়েছেন রামিসার বোন রাইসা আক্তার। এছাড়া আরও কয়েকজন সাক্ষ্য দেবেন আজ। এখন পর্যন্ত 16 জন সাক্ষী আদালতে উপস্থিত আছেন। এর আগে সকালে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের ইজলাসে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিকে ইজলাসের বাইরে আসামির কথা বলা বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন। এ মামলায় প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ, তদন্ত কর্মকর্তা সহ মোট 18 জন সাক্ষী রয়েছে। সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চাই। সেটি জানাতে শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। রাব্বি, এ পর্যন্ত ঠিক কতজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে সেটি জানতে চাই। এছাড়া আর ঠিক কতজন সাক্ষ্য দিতে পারেন আজকে এবং সাক্ষ্যতে কি কি উঠে আসছে সে বিষয়গুলো জানাতেন যদি আমাদের। রেজা, শিশু রামিসা হত্যা মামলায় আজকে 10 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সেখানে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা, মা, বড় বোন, চাচি, চাচা, যারা আশপাশের ছিলেন প্রত্যক্ষদর্শী তারা সাক্ষ্য দিয়েছেন। 10 জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন বিরতি চলছে, 1:30টার সময় আবারও সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আজকে মূলত এখানে 15 জন উপস্থিত আছেন সাক্ষ্য দিতে। সেখানে মামলায় যারা তদন্ত করেছেন তদন্তকারী কর্মকর্তাও আজকে আদালতে উপস্থিত রয়েছেন। তবে তদন্তকারী কর্মকর্তা আজকে সাক্ষ্য দিবেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, কারণ এই মামলায় সর্বমোট 17 জনের মতো সাক্ষ্য রয়েছে। আগামীকালকেও হয়তো আজকে সাক্ষ্যগ্রহণ শেষ না হলে চলবে। এখানে একটি ব্রিফিং চলছে, সেখানে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের যিনি প্রসিকিউটর তিনি সেখানে ব্রিফ করছেন। আমরা যদি একটু সেখানে যাই। একটা প্রস্তুতি আছে যেটা শিশু হত্যা এবং ধর্ষণের মামলাতে একটা রেকর্ড হতে পারে, তো এই বিষয়ে আপনাদের একটু বলুন। আপনি জানেন যে আমাদের যে 18 জন সাক্ষী সবাইকে আমরা সমন দিয়েছি। আমাদের প্রসিকিউশন পক্ষ থেকে সমন দেওয়া হয়েছে এবং যারা নিয়ম হলো যারা সমন পাওয়ার পরে যারা আদালতে আসবে
তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। অতএব সেখানে আমরা আদালত যদি কোনো সাক্ষী আসে সমন পেয়ে, তাহলে তার সাক্ষ্য আদালতও গ্রহণ করবে এবং প্রসিকিউশন সেটা উপস্থাপন করবে, এটাই বিধান। অতএব যতজন সাক্ষী আসবে আমরা সবারই সাক্ষী গ্রহণ করব। আসামিপক্ষের আইনজীবী যেভাবে জেরা করতেছে মানে সাক্ষীদেরকে, এটা কি আপনাদের মানে কাজে কতটা সহায়তা করছে? আসামিপক্ষের আইনজীবী উনি চেষ্টা করছেন ভালোভাবে তার আসামিপক্ষে ডিফেন্স নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং বিভিন্ন বিষয় উনি তুলে ধরার চেষ্টা করছেন। উনি ওনার জায়গা থেকে আমি মনে করি যে উনি ভালোই জেরা করছেন। আজকে গুরুত্বপূর্ণ কি উঠে আসছে যিনি বাদী ছিলেন তার সাক্ষ্য গ্রহণে? আজকের দিনের গুরুত্বপূর্ণ সাক্ষীর মধ্যে আমি আগেই বলেছি যে এই ঘটনা বা এই রামিসা হত্যা, রেপ এবং যে দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে এবং সেটাই এই মামলা প্রমাণের জন্য আমরা মনে করি যথেষ্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। সেগুলিও মামলা চলছে এবং আমরা সেই আসামির জন্য অন্যান্য মামলা যারা, তাদের জন্য আমরা সমন দিয়ে থাকি। সেই মামলাগুলোতে যারা আসামি আসলে, সাক্ষী আসলে সেগুলো সাক্ষী নেওয়া হয়। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের চোখে একরাশ স্বপ্ন নিয়ে প্রবাস ফেরত ছেলেসহ বাকি সন্তানদের নিয়ে বাড়িতে ফিরছিলেন মা, তবে জীবিত নয়, ফিরছেন কফিনবন্দি হয়ে। পুলিশ জানিয়েছে ঢাকা থেকে যশোর যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের ঢাকা ভাঙা অংশের মালিগ্রামে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এ সময় প্রাইভেট কারে থাকা 7 জনের মধ্যে চালকসহ একই পরিবারের 4 জন ঘটনাস্থলেই মারা যান। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে ফিরেছে ছেলে, তাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নূরজাহান বেগম। ছেলে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। স্থানীয়রা জানায় ভোর 4:30টার দিকে ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা নূরজাহান, তার 2 সন্তান আরিফ ও আয়েশা এবং চালক জাহিদ। ভোর 4:30টার দিকে ফোন পাই যে মালিগ্রাম অ্যাক্সিডেন্ট করছে। দূরত্বভাবে যাইয়ে দেখি যে প্রাইভেট কার মারিয়ে দিয়েছে ট্রাকের পিছনে যাইয়া। ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেড। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় মালয়েশিয়া ফেরত নূরজাহানের আরেক সন্তান রাকিবেরও। আহত 2 শিশু ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে। এয়ারপোর্টের থেকে আমার কুটুমকে রিসিভ করে আসার পথে ভাঙা অ্যাক্সিডেন্ট করে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী আর গাড়ির ড্রাইভার, এই 5 জন মারা গেছে জায়গায়। আর আমার ছোট বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এরা 2 জন হসপিটালে ভর্তি আছে। তার লাশের যে অবস্থা তা আমার জীবনে এরকম কখনো দেখিনি, এত মর্মান্তিক অবস্থা। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। আমরা যতটুকু তথ্য পেয়েছি এগুলো যাচাই বাছাই করে এই ডেড বডি ওনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে হস্তান্তর করে তো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছায়। জারিন অর্নি, যমুনা নিউজ। ঈদের ছুটি শেষে আজও ঢাকা ফিরছে মানুষ, তবে ঢাকা ফেরত যাত্রীর চাপ কম কমলাপুর রেলওয়ে স্টেশনে। ফিরতি যাত্রায় ভিড় আর ঝুঁকি এড়াতে ঈদের পরদিন থেকেই ধীরে ধীরে ঢাকায় ফিরছে নগরবাসী, তাই পথে ঝক্কি তেমন ছিল না বলে জানিয়েছেন রেলের যাত্রীরা। এদিকে আজও ঢাকা ছাড়ছে কিছু সংখ্যক মানুষ, তবে সেই সংখ্যা খুবই কম। আগেভাগে ফেরার কারণে যাত্রীরা বলছেন যাওয়ার সময় কিছুটা ভিড়ের ঝক্কি পোহাতে হলেও ফেরার যাত্রায় ছিল না কোনো ধরনের অস্বস্তি।
আলহামদুলিল্লাহ খুব ভালো এবং সবকিছু উন্নত ছিল আর ব্যবস্থাও খুব ফ্রেশ ছিল। ভিড় অত বেশি ছিল না, তো যাওয়া আসা জার্নি স্বস্তি মতোই ছিল। যাত্রা খুব ভালো ছিল, আজকে থেকে আমাদের ট্রেন স্বাভাবিকভাবে চলছে আর কি। আসছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সাধার সাধ্যের সমন্বয় ঘটাতেই এই বৃদ্ধি। অর্থায়ন নিয়ে আছে দুশ্চিন্তা, তারপরও বড় বাজেটের পথেই হাঁটছে নতুন সরকার। সবকিছু ঠিক থাকলে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় হবে ঘাটতির অঙ্ক, আকার দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে প্রাপ্তির আশা করছে সরকার। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, আর মূল্যস্ফীতির হার 7.5%-এর মধ্যে বেঁধে রাখতে চায় সরকার। সহকর্মী রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত। মূল্যস্ফীতির অসহনীয় চাপ দীর্ঘদিন ধরেই সহ্য করছে দেশের বিপুল সংখ্যক মানুষ। আয়ের তুলনায় ব্যয়ও বেশি হচ্ছে কয়েক বছর। কর্মসংস্থানেও নেই সুখবর। এমন এক কঠিন সময় এসেছে বাজেট, আর কয়েকদিন পরই বিশাল অঙ্কের ব্যয় প্রস্তাব নিয়ে জনগণের সামনে হাজির হবে নতুন সরকার। প্রশ্ন হচ্ছে, বাজেটে কি মিলবে স্বস্তি? বাস্তবায়ন নিয়ে যথেষ্ট শঙ্কা থাকলেও জিডিপির প্রায় 14% বৃদ্ধি করে চলছে বাজেট দেবার প্রস্তুতি। ব্যয়ের অঙ্ক দাঁড়াতে পারে 9,38,000 কোটি টাকা। পরিচালন ও অন্যান্য এবং এডিপিতে রাখা হচ্ছে বড় অঙ্কের অর্থ। ব্যয় বিভাজনে লক্ষ্য করলে দেখা যায় পরিচালন ব্যয়ে 67% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। 5% মোট দেশজ উৎপাদন তথা জিডিপির শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে ধারাবাহিক বৃদ্ধির মাধ্যমে নিয়ে যেতে হবে এবং তার মাধ্যমে গুণগত পরিবর্তন করতে হবে। বৈষম্য লাঘবের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত। সেই জন্যে আমরা চাচ্ছি যে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বিনামূল্যে করার। বাজেট যত বড় করার চিন্তা হচ্ছে, ততই বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। সবকিছু ঠিক থাকলে প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হতে পারে 2,43,000 কোটি টাকা। বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঘাটতি অর্থায়ন নিশ্চিত করা হবে। অন্যদিকে বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। ঋণ পুঞ্জীভূত হয়েছে এবং ঋণের বোঝা চাপিয়ে আমাদের সাধারণ মানুষকে নুজ্জ করে দিয়ে গেছে। ব্যাংক ব্যবস্থার 1/3 তারা লুণ্ঠন করে নিয়ে গেছে। আমরা সবসময় বলেছি যে অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থাৎ অর্থনীতিতে সবার অংশগ্রহণ। অর্থনীতিতে যদি সবার অংশগ্রহণ থাকে তাহলেই কিন্তু ডেমোক্রেটিক ডিভিডেন্ড পাওয়া দরকার। বাজেটে ব্যাংক খাত থেকে ধরা হচ্ছে বড় ঋণ লক্ষ্য, যার আকার দাঁড়াতে পারে 1,12,000 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত খাত থেকেও নেওয়া হবে ঋণ। 3 লাখ কোটি টাকার এডিপির মধ্যে প্রকল্প ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 37%। যদি আমার বাজেট ঘাটতিটা বড় হয়ে যায়, সেইটা সমস্যাকে আরো গভীর করে দেবে, আরো জটিল করে দেবে। কারণ এটা তো যেহেতু সাপ্লাই সাইডের প্রবলেমটা অ্যাড্রেসড, শুধু ঘাটতি দিয়ে তো হবে না, কিন্তু বাজারে যে টাকাটা ঢুকে যায় এটা কোথাও না কোথাও দেখা দেবে। প্রবৃদ্ধি বাড়াতে সম্ভব হবে না, কারণ সাপ্লাই সাইডের প্রবলেমগুলো তো সংস্কার ছাড়া ঠিক হচ্ছে না। বাজেট বক্তব্যের শুরুতে কৃতজ্ঞ চিত্তে মুক্তিযুদ্ধে বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং স্বৈরাচার শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণ করবেন অর্থমন্ত্রী। প্রতি বছরই বাজেটে যে ব্যয়ের প্রস্তাব দেওয়া হয় তা অর্জন করা যায় না। এক্ষেত্রে অর্থায়নের ঘাটতি, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করা হয়। আগামী অর্থবছরের জন্যও বড় অঙ্কের বাজেট প্রস্তুত করছে অর্থ মন্ত্রণালয়, কিন্তু সেই বাজেটটি বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। এদিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোতায়েন হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, ব্যাংকটিকে 24 সালের পূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। যে কোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। চেয়ারম্যান খুরশিদ আলমকে প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে সোমবার রাতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের
পদত্যাগপত্র গ্রহণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। দুপুরে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে ব্রিফিংয়ে বলা হয়, গ্রাহকদের গচ্ছিত অর্থের নিরাপত্তার জন্য একটি দক্ষ পরিচালনা পর্ষদ প্রয়োজন। তা না হলে আমানতকারীরা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। সালমের দোসর একজন ফ্যাসিস্টকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমরা এই চেয়ারম্যানকে মানি না, এই চেয়ারম্যানকে আমরা ব্যাংকে প্রবেশ করতে দিব না। চেয়ারম্যান হিসেবে আমরা তাকে মানি না। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং পূর্বের যে এমডি ছিল জনাব ফারুক হোসেন সাহেব তার পুনর্বহাল চাই। এই ব্যাংকটিকে রক্ষা করার জন্য সচেতন গ্রাহক ফোরাম যত ধরনের আন্দোলনের নিয়মতান্ত্রিকভাবে আমাদের অবস্থান আমরা সৃষ্টি করব। বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের মরদেহ নেওয়া হচ্ছে ভোলায়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ। বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। জুয়েল, ভোলায় ঠিক কটায় জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানকার সার্বিক অবস্থা আপনি কি দেখছেন জানতে চাই আপনার মাধ্যমে। আসলে তোফায়েল আহমেদের জানাজা কিন্তু শুরু হবে জোহর বাদ। জানাজার সময় নির্ধারণ করা হয়েছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে কিন্তু জানাজা শেষ করে তার গ্রামের বাড়ি দক্ষিণ দিগুলদি যে কোরালিয়া এলাকা সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং সেখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজা শেষে কিন্তু তাকে কিন্তু তার পারিবারিক কবরস্থানে মা এবং স্ত্রীর কবরের পাশে কিন্তু তাকে কবর দেওয়া হবে এবং তোফায়েল আহমেদের যেই মরদেহ বহনকারী হেলিকপ্টারটি এটি কিন্তু এখনো এসে কিন্তু ভোলায় পৌঁছেনি। তবে আমরা যতটুকু খবর পেয়েছি কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠিক আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু এসে হেলিকপ্টারটি দাঁড়াবে এবং সেখানে দাঁড়ানোর পরে একটি অ্যাম্বুলেন্সে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে এবং সেই মরদেহটি কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু জানাজার জন্য কিন্তু দেওয়া হবে এবং আমরা কিন্তু এই হেলিপ্যাডে রয়েছি সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে তার মরদেহটি এক নজর দেখার জন্য কিন্তু এখানে কিন্তু দলীয় তাদের যে দলীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু উপস্থিত হয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে জানাজা যেখানে অনুষ্ঠিত হবে ভোলা সরকারি স্কুল মাঠে সেখানে কিন্তু তারা কিন্তু বেশ লোকজন কিন্তু সেখানে উপস্থিত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় 3 জেলায় প্রাণ গেছে আরও 4 জনের। এরই মধ্যে ফরিদপুর মেডিকেলে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। এ নিয়ে ফরিদপুরে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছে 54 জন। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 67 জন। মোট চিকিৎসাধীন রয়েছেন 265 জন। গোপালগঞ্জে হামের উপসর্গে মারা গেছেন 1 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হাম ও উপসর্গের মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। দর্শক, ফরিদপুরের হাম পরিস্থিতির খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। হিমেল, হামের প্রকোপ ও মৃত্যু নিয়ে চিকিৎসকরা মূলত কি বলছেন আর সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই। রেজা, এখনো কিন্তু আমি একটা হসপিটালের যে হাম ইউনিট সেখানে রয়েছি। আপনি জানেন গত 24 ঘন্টায় ফরিদপুরের মেডিকেলে 2 জন শিশু নিহত হয়েছেন, মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে কিন্তু ফরিদপুরে কিন্তু মৃতের সংখ্যা দাঁড়ালো টোটাল 20 জনে এবং গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে আরো 54 জন শিশু কিন্তু ভর্তি হয়েছেন এই হামের উপসর্গ নিয়ে, যারা কিন্তু ফরিদপুরে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে যেটা সরকারি পরিসংখ্যান বলছে সেই হিসাবে 190 জন গত 24 ঘন্টায় চিকিৎসাধীন এখনো রয়েছেন সরকারি হাসপাতালগুলোতে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং 9টি উপজেলায় 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও কিন্তু হামের চিকিৎসার জন্য বিশেষ ইউনিটের ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ।
আপনার ফরিদপুরের যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতেও কিন্তু হামের বা চিকিৎসার জন্য বিশেষ ইউনিট ছাড়াও শিশু বিশেষজ্ঞরা তাদের নিজস্ব তত্ত্বাবধানে হামের চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যে অন্যতম ফরিদপুর শিশু হাসপাতাল রয়েছে, ফরিদপুর আরোগ্য সদন হাসপাতাল রয়েছে, সমরিতা হাসপাতাল রয়েছে। সরকারি পরিসংখ্যানের যে হিসাবটি আমাদের কাছে রয়েছে সেটি যদি আপনাকে একটু জানাই যে এই এখনো পর্যন্ত সরকারি হাসপাতাল থেকে 1912 জন শিশু কিন্তু আপনার যে ছাড়পত্র নিয়ে বাড়ি গিয়েছেন এই হামের উপসর্গ নিয়ে। আর প্রতিনিয়তই নতুন নতুন রোগী আসছেন। আমরা বেশ কিছু সময় কিন্তু হাসপাতালে রয়েছি। আমরা দেখছিলাম যে যদিও এই সময়টিতে আপনার যারা ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা সকালে, তারা কিন্তু বাড়ি যাচ্ছেন এবং নতুন রোগী কিন্তু সেই জায়গাটিতে কিন্তু এসে ভর্তি হচ্ছে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ হিমেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডেঙ্গু পরিস্থিতি এবছর কোন পর্যায়ে যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 3 মাস ডেঙ্গু সচেতনতা কর্মসূচি চলবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন 64 জেলায় চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে সিটি কর্পোরেশন মোবাইল কোর্টের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালাবে। মন্ত্রী বলেন ডেঙ্গু পরিস্থিতি এবছর কোন পর্যায়ে যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ব্রিফিংয়ে বেসরকারি সকল মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীদের জন্য 10 ভাগ সিট খালি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান ডিচ, মজাপুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের দুয়ের চিপার ভিতরে পানি রাখে এগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। সেই জঙ্গল সলিমপুরে এখনও বন্ধ হয়নি চাঁদাবাজি। চট্টগ্রামের ভয়ঙ্কর এই জনপদে বসবাসরতদের অভিযোগ 2 বাহিনীর সদস্যরা এখনও সক্রিয়। চাঁদা না দিলে নিয়ে যায় গোপন টর্চার সেলে। যৌথ অভিযানের পর প্রশাসন নিয়ন্ত্রণে নিলেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা চাইলে পুলিশকে জানাতে বলছেন কর্মকর্তারা। প্রায় 3100 একর আয়তনের জঙ্গল সলিমপুর। পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা বসতি, যেখানে কিছুদিন আগেও ছিল সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের নিরাপদ আস্তানা। যৌথ অভিযানের পর এখন প্রশাসনের নিয়ন্ত্রণে বলা হলেও ভেতরের চিত্র ভিন্ন। ইয়াসিন ও রোকন সহ তাদের বাহিনী গা ঢাকা দিলেও জঙ্গল সলিমপুরে বসবাসরতদের অভিযোগ এখনও বন্ধ হয়নি চাঁদাবাজি, নির্যাতন। বাহিনীর অনেকে প্রকাশ্যে ঘুরছে। ঘরবাড়ি, রাস্তা নির্মাণ সহ যে কোনো কাজে একাধিক গ্রুপকে দিতে হয় চাঁদা। কেউ কাজ করতে গেলে 2000, 3000 এইরকম দাবি করে। কারা এরা? আছে পোলাপান আছে না। একটা ঘর তুলতে গেলে 3000 টাকা, 4000 টাকা চাঁদা নিতে আছে। বিভিন্ন অ্যাঙ্গেলে আইতে আছে, নিতে আছে, না দিলে আপনার কাজ বন্ধ। যে আইতে আর তারই চাঁদা দেওয়া লাগে না, আমগো ভিড়ের ভিতরে ধুলুরে। আমরা গরিব মানুষ, আমগো বাবা। আপনারা যদি টাকা না দেন তাহলে ঘরের কাজ করতে দিব না, ঘর আমরা নিয়ে ফেলবো, আমরা বিক্রি করে ফেলবো, অমুক অনেক কিছু বলতেছে। বসবাসরতদের দাবি পাহাড়ে এখনও আছে বাহিনীর গোপন টর্চার সেল। চাঁদা না দিলে সেখানে নিয়ে গিয়ে চলে নির্যাতন। মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়। সুদাই না দন লাগছে, বাসার কাম করে টিয়া দিই মানছে, চান্দা টিয়া দেয় আর নাইলে মা ফোলাফান নাগা ওই এইটাই দেওয়ার একটা আইসিন কুদুরা লইয়া গেছি দইরা তো আবার 15,000 টাকা দিয়া সুদাই রাহন লাগছে। টাকা আমার ইট, সিমেন্ট, বালু, লেবার, ওদের কথা দাড়ি কমা, হাই ব্যান্ড, সেমিগুলো সবগুলো মেনে চলতে হইতেছে। না চললে ওই ওখানে রাস্তা না ছিল একটা নিয়ে রিমান্ডে দিতে ওই 100 মতো। প্রশাসন নিয়ন্ত্রণে নেয়ার পরও জঙ্গল সলিমপুরে কিভাবে হচ্ছে এই চাঁদাবাজি? মূল হোতাসহ 2 বাহিনীর সবাই অধরা কেন? প্রকাশ্যে বা গোপনে কেউ চাঁদাবাজি করলে ভুক্তভোগীদেরকে পুলিশের সহায়তা নিতে বললেন এই কর্মকর্তা। কেউ যদি এসে কাউকে লুকিয়ে এসে একটা ভয় দিয়ে কথা বলে যায়, আর সে যদি ভয় পেয়ে এটা দিয়ে দেয়, তাহলে তো সেটা হয়ে গেল সেই মোবাইলে কারো নাম ধরে হুমকি দিয়ে টাকা নেওয়ার মতো। যে ভয় পাচ্ছে সে দিয়ে দিচ্ছে। এইখান থেকে এ ধরনের চাঁদাবাজির সুযোগ রাখবো না। এখন আমাদের তো জানতে হবে বিষয়টা।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 4000-এর বেশি সদস্য গত 9 মার্চ যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। কিন্তু 24 মে মধ্যরাতে র্যাবের ক্যাম্পে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা তাদের শক্তিমত্তা জানান দেয়। এরপর 31 মে পরিদর্শনে গিয়ে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাশিয়ার সেনাবাহিনীর কাছে 30 জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে 3টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অভিযুক্ত এজেন্সিগুলো ইতিমধ্যে সিলগালা করা হয়েছে। সকালে রাজধানীর স্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিশেষ একটি ইমেল সেবা চালুর ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ থেকে এই সেবার কার্যক্রম শুরু হবে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই এবং তার দায়িত্বে থাকা পর্যন্ত সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করতে ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন তিনি। বিদেশে যে কোনো জায়গায় কোনো প্রবাসী তার ব্যক্তিগত কোনো কারণে যদি অসুবিধার সম্মুখীন হন বা কোনো মন্ত্রণালয়ের তার যদি কোনো কিছু সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে সে সরাসরি এই সেলে তাদের লিখিত অভিযোগগুলা দেবেন। আমরা আমাদের মধ্যে যতটা নিষ্পত্তি করার সেটা করব। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা জাতি হিসেবেই ব্যর্থতা। সিলেটে এমনটাই বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটের সোনাতলা গ্রামে ধর্ষণ ও খুনের শিকার শিশু ফাহিমার পরিবারকে সমবেদনা জানাতে যান তিনি। এ সময় জামায়াতে আমির বলেন, শিশু নির্যাতনের ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনা কমে আসত। শিশু ফাহিমার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। হামের প্রকোপ প্রসঙ্গে তিনি বলেন, এই রোগে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও দায় রয়েছে। সমালোচনা করেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ইস্যুতেও, বলেন এটি জনগণের সাথে প্রতারণা। ফাহিমা এবং রামিসা তাদের আত্মচিৎকার, জীবন আলো নিভে যাওয়া আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। জাতি হিসাবে আমরা লজ্জিত, আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রাফিক ব্যবস্থাপনার মাত্র 15 দিনেই রাজধানীতে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। বলেছেন, ঈদের ছুটিতে ফাঁকা রাস্তাতেও মানুষ ট্রাফিক আইন মেনে চলেছে, কিন্তু গত 19 মে একজন মোটরসাইকেল চালক তার নম্বর প্লেটের পেছনের 3টি ডিজিট ঢেকে সড়ক চলাচল করে। এআইকে ফাঁকি দেওয়ার অপরাধে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে 1 মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে তাকে। এ সময় তিনি বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ 500টি পয়েন্টে এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা বসানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যে ঢাকার 120টি পয়েন্টে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট চালু হবে। উন্নত বিশ্বের মতো দেশের সড়কেও পূর্ণ শৃঙ্খলা আনতে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। গতকাল আমরা সক্ষম হয়েছি যে কাজটা করেছে তাকে ধরার ক্ষেত্রে। তার নাম হচ্ছে লাবলু হক, বয়স 38, তার পিতা হচ্ছে আব্দুল হক, মাতা হচ্ছে আনোয়ারা বেগম এবং সে লালবাগের একজন অধিবাসী। যে কারণে আমরা কাজটা করেছি সেটা হচ্ছে যে ট্রাফিককে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই কাজ করছে। চট্টগ্রামের হালিশহরে একটি কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে 12টি ঘর। স্থানীয়রা জানিয়েছেন, সকাল 9:30টায় হালিশহরের আই ব্লকের পেশকার বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রান্নার জন্য জমা রাখা লাকড়ি ও রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। তবে পাশেই পুকুর থাকায় পানি সরবরাহ পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে গেছে ঘরের সব মালামাল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারগুলো। এখন পর্যন্ত খুব অল্প সময়ের
আমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে ভিতরে ঢুকছি, ধুমার কারণে আমি চোখে মুখে কিছু দেখি নাই। একটা কিছু নিয়ে বাইতে পারি নাই, আমরা ঘুমছিলাম, ঘুম থেকে শুধু উঠে ফাল মারি উঠে গেছি। যে আগুনটা থেকে রান্নার চুলা থেকে লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আর ক্ষয়ক্ষতি এবং উদ্ধারের বিষয়টা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। প্রাথমিক ধারণা থেকে এখন বলতে পারছি না। পরবর্তীতে আমরা তদন্ত সবাইকে জানাইতে পারবো। আর হতাহত ঘটনা আমরা এখন পর্যন্ত পাইনি। বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়ার ৮ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। গতরাতে শিশু ফাতেমা গোসল করতে দিঘিতে নামে। স্থানীয়রা জানায় ফাতেমার মা মানসিকভাবে ভারসাম্যহীন। মাজার ও আশপাশের এলাকাতেই থাকতেন তারা। যেই দিঘির পারে হেসে খেলে বেড়ে ওঠা, সেখানেই নিথর দেহে ফাতেমা। সামনেই সন্তানের পোশাক হাতে নির্বাক বসে আছেন মানসিক ভারসাম্যহীন মা। প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার রাত 8:30টার দিকে বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামে 7 বছর বয়সী ফাতেমা। হঠাৎ শিশুটিকে কামড়ে ধরে পানিতে টেনে নেয় কুমিরটি। উদ্ধার তৎপরতা শুরু করে মাজারের লোকজন। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস, পুলিশ ও বন বিভাগ। প্রায় 8 ঘণ্টা পর ভোরের দিকে উদ্ধার হয় ফাতেমার মরদেহ। কালকে রাতে ধরে সারাক্ষণ মাটিতে গড়ি করছে, কান্নাকাটি করছে। তার এই যে একটা উলনা ছিল, এই উলনাটা কাউকে দিচ্ছে না, কোলের ভিতরে নিয়ে সারে তুলতেছে। এই উলনাটা হলো মেয়েটার। ওর বাচ্চার সাথে সবার একটা সম্পর্ক ভালো ছিল, বাচ্চাদের মতনই আদর ব্যবহার করতো এবং ওর খাবারটা ওর যা হয়তো ওর মারে নিয়ে দিত। কুমিরকে খাতে টাতে দিত, খুব ভালোবাসতো, কিন্তু তারপরে সেই কুমির আজকে ওরেই খেয়ে ফেলেছে। স্থানীয়রা জানায় ফাতেমার বয়স যখন আনুমানিক 1 বছর, তখন থেকেই মা আর শিশু সন্তানের ঠিকানা হয়ে ওঠে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির ঘাট ও আশেপাশের এলাকা। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়েই শোকের ছায়া। মাজার চত্বরে জানাজার পর শিশু ফাতেমাকে দাফন করা হয় কবরস্থানে। আজকে এই বাচ্চাটা চলে যাচ্ছে, আগামীকাল আরেকজন যাবে। কিছুদিন আগে একটা অবলা পশু কুকুরের নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে এখানে। সব মিলিয়ে আমরা এখানে আমাদের জীবন সহ সবকিছুরই একটা নিরাপত্তা চাচ্ছি। দেশি বিদেশি লোকরা মাজারে আসে, তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটা ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। জনশ্রুতি রয়েছে খানজাহান আলী এই দিঘি খননের পর একজোড়া কুমির ছেড়েছিলেন। পুরুষটির নাম ছিল কালা পাহাড় আর নারী কুমিরটির নাম ছিল ধলা পাহাড়। তাদের সবশেষ বংশধরের মৃত্যু হয় 2015 সালে। এর আগে আরও কয়েকটি কুমির ছাড়া হয়। বর্তমানে দিঘিতে একটি কুমিরই রয়েছে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। জাহিদ হাসান, যমুনা নিউজ। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র বিবাদে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করে রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত লেবাননে তেল আবিবের জোরদার হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্প। নেতানিয়াহুর কারণে মধ্যপ্রাচ্যে বিপদে পড়ছে যুক্তরাষ্ট্র, এমন কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সাথে সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বারবার এমন কথা বলছেন, তখন লেবাননে আরও তীব্র হয়েছে ইসরায়েলের হামলা। দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা ছাড়িয়ে আরও ভেতরে প্রবেশ করেছে সেনারা, দখল করেছে নতুন নতুন এলাকা। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ইরান জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে আর শান্তি আলোচনা নয়, সমঝোতার কাছাকাছি গিয়েও ভেস্তে যাওয়ায় শঙ্কায় চরম ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সে ক্ষোভ ঝেড়েছেন নেতানিয়াহুর ওপর, সতর্ক করেছেন কড়া ভাষায়। কেবল তাই নয়, ফোন কলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে রীতিমতো অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। জানা গেছে, উত্তপ্ত ওই কথোপকথনে নেতানিয়াহুকে উন্মাদ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। বলেছেন তার পদক্ষেপ শুধু ইসরায়েলকেই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানকেও বিপদের মুখে ফেলছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস জানিয়েছে, সোমবারের ফোন আলাপে ট্রাম্প অভিযোগ করেছেন লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপ প্রয়োজনের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রতি ঘৃণা আরও বাড়ছে। ফোন আলাপের পরপরই আশাবাদী বার্তা দেন ট্রাম্প। লেবাননে আর অগ্রসর হবে না ইসরায়েলি সেনারা, হামলা চালাবে না হিজবুল্লাহ।
তবে ডোনাল্ড ট্রাম্প হুমকি থামকি দিয়ে আগ্রাসী নেতানিয়াহুর লাগাম কতটা টানতে পারবেন তা নিয়ে সংশয় রয়ে গেছে অনেক বিশ্লেষকের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। 24 ঘন্টার দীর্ঘ জার্নি শেষে সোমবার সন্ধ্যায় সান মেরিনো পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন কানাডিয়ান প্রবাসী মিডফিল্ডার সৌমিত সোম। হোটেলে পৌঁছে রিকভারি সেশন সম্পন্ন করেছে ফুটবলাররা। এর আগে রোববার দুপুরে সান মেরিনের উদ্দেশ্যে রওনা হয় জামাল তোপুরা। মাঝে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় কয়েক ঘন্টার যাত্রা বিরতি শেষে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে দল। সোমবার দুপুরে ইতালির রাজধানী রোমে পৌঁছে লাল সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে 4 ঘন্টার বাস জার্নি করে সান মেরিনো যায় দল। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী ও জায়ান আহমেদ। একই দিন অনুশীলন শুরু করবে টমাস জুলি শিশুরা। 5 জুন সান মেরিনোর বিপক্ষে ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। জার্নিটা ভালো ছিল, সবার সাথে দেখা করতে খুব ভালো ছিল। এর তো ট্রেনিং ক্যাম্প শুরু করছে একটু আগে, বাংলাদেশের অনেক পরিশ্রম করতেছিল। সো জাস্ট গুড সবার সাথে দেখা করতে, কোচের সাথে দেখা করছি ফার্স্ট টাইম। সো এটা খুব ভালো ছিল। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ হিম এন্ড হোপফুলি আমরা সবাই একসাথে ভালো করতে পারবো। আর তারপরে জাস্ট লুকিং ফরওয়ার্ড ট্রেনিং ক্যাম্প শুরু করতে সান মেরিনোতে, আর ম্যাচ যে হবে ফ্রাইডেতে আমরা যদি এটাতে ভালো করতে পারি শুড বি গুড। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। সাথে থাকুন।